সুপ্রিয় দর্শক, ptvnewsbd.com সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দে। আমাদের আজকের সংলাপের বিষয়বস্তু জনবান্ধব সড়ক আর কতদূর। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি, দুজন বিশিষ্ট নাগরিক যুক্ত হয়েছেন। তারা হলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি জনাব মোহাম্মদ হানিফ খোকন এবং উন্নয়ন ধারা ট্রাস্টের সচিব জনাব আমিনুর রসুল বাবুল। আপনাদের দুজনকেই আয়োজনের পক্ষ থেকে স্বাগত। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ চলছে, অর্থাৎ বর্ষব্যাপী আমাদের নানা আনন্দ আয়োজন। যদিও বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে আমাদের এই আনন্দ উৎসবের বছরটি অনেকটাই আমাদেরকে আনন্দের সুযোগ থেকে বঞ্চিত করেছে, তারপরেও আমরা সম্মিলিতভাবে কালের মহানায়ক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি। এই জন্ম শতবার্ষিকী বা মুজিব বর্ষ উপলক্ষে আমাদের সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়নমূলক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সুদূর প্রসারী দূরদর্শী পরিকল্পনা আমাদেরকে আশান্বিত করেছে। তো আমরা একই সঙ্গে এটাও দাবি করি যে আমাদের সড়ক পরিবহন ব্যবস্থা একটি বেহাল দশার ভিতর দিয়ে দীর্ঘদিন চলছে। এই মুজিব বর্ষই হোক আমাদের সড়ক পরিবহন ব্যবস্থার একটি আমূল সংস্কারের বছর। এ কারণেই আমরা আজকের এই সংলাপের বিষয়বস্তু নির্ধারণ করেছি জনবান্ধব সড়ক আর কতদূর। আমি আলোচনাটা শুরু করতে চাচ্ছি জনাব হানিফ খোকনকে দিয়ে। জনাব হানিফ খোকন, আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের সড়ক পরিবহন ব্যবস্থা আদৌ কি কোনো পরিবর্তন এসেছে গত 2 বছরে? যে গত 2 বছর যাবৎ একটি নতুন আইন প্রণীত হয়েছে, আইনটি বাস্তবায়ন পুরোপুরি হয়নি, এর মধ্যে অনেক ধরনের ঘটনা প্রবাহ জড়িত। দীর্ঘ 9 মাস সড়কে শৃঙ্খলা বলতে কিছু নেই। সব মিলিয়ে টিলিয়ে আপনি সংক্ষিপ্তভাবে শুধু সূচনা করেন যে আমাদের সড়কে বর্তমান হাল হকিকত কি, জনাব হানিফ খোকন। শুভরাত্রি। ptvnewsbd.com-কে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করতে সরকার কিন্তু বদ্ধপরিকর। তারপরও বিভিন্ন মহলে কৌশলের কাছে সরকার বারবারই জিম্মি হচ্ছে। আর তাছাড়া বৈশ্বিক করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, এই জন্য আইনটি বাস্তবায়নে কিছুটা শিথিল করেছে সরকার। আর গত 2 বছরে সড়কের যেই শৃঙ্খলা ফিরার কথা ছিল সেটা কিন্তু আশানুরূপভাবে ফিরে আসেনি। কেননা জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল আপনার সড়কের শৃঙ্খলা ফিরে আনার জন্য একটি কমিটি গঠন করেছিলেন আমাদের মাননীয় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খানের নেতৃত্বে। সেই কমিটি 111 দফা সুপারিশ দিয়েছিলেন। সেই 111 দফা যদি তার 50% সুপারিশও বাস্তবায়ন হতো, তাহলে সড়কে কিন্তু 80% শৃঙ্খলা ফিরে আসতো। সড়ক কিন্তু আসলে বিশৃঙ্খলায় রয়ে গেছে। আমরা দেখেছি একটি জিনিস শুধু, সরকারের, আমরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ দীর্ঘদিন থেকে একটি চাঁদাবাজ মুক্ত পরিবহন ব্যবস্থার জন্য আন্দোলন করে আসছি। তো ইতিমধ্যে মে মাসের 28 তারিখে পুলিশের আইজিপি মহোদয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দকে ডেকে
সড়কে কোনো চাঁদাবাজি চলবে না এই মর্মে জানিয়ে দেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করে যে সরকারের সহযোগিতা চাচ্ছে চাঁদাবাজ মুক্ত পরিবহন ব্যবস্থা বাস্তবায়নের জন্য। সাময়িকভাবে একটু বন্ধ হয়েছিল, কিন্তু এই 10-15 দিন পরে আবার মানে বোতল পুরাতন, মদল পুরাতন, শুধুমাত্র লেভেল পরিবর্তন। এখন আবার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, ওনারা শীর্ষ নেতৃবৃন্দ একটি নির্দেশিকা প্রণয়ন করে তাদের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন এবং প্রশাসনকে দিয়েছে, অর্থাৎ ওনারা পরিচালনা ব্যয় আদায় করবেন। তো আপনার ট্রেড ইউনিয়নে পরিচালনা ব্যয় বলতে কিছু নেই। শ্রম আইনে আছে, আমি একটি সংগঠনের সদস্য হলে মাস শেষ সেই ইউনিয়নের কার্যালয়ে গিয়ে মাসিক চাঁদাটা পরিশোধ করব, সেটা 100 টাকা 150 টাকা এর উপরে না। সেইখানে ওনারা শ্রমিক সংগঠন 30 টাকা আদায় করবে। নির্দেশিকা বলা আছে কোনো মালিকের গাড়ি থেকে নেওয়া যাবে না। 30 টাকা আপনি যে আদায় করবেন, আমার চালক তো টিপ সিস্টেম খাটে, সেই 30 টাকা চালক থেকে যদি যায়, তো ওনারা উল্লেখ করছে যে সারাদিনে এক জায়গায় নিবি, কিন্তু চাঁদা তো সারাদিনে এক জায়গায় নেওয়া হয় না। ঢাকার থেকে চট্টগ্রাম যেতে 20 জায়গায় চাঁদা, তো 30 টাকা করে যদি 20 জায়গায় নেওয়া হয় তাহলে আপনার 600 টাকা। আমার চালক ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পাবে 500 টাকা, তাহলে এটা কি করে সম্ভব? অতএব সড়কের শৃঙ্খলা ফিরাতে হইলে প্রথমে শ্রম আইন পরিপন্থী চাঁদা, পেশি শক্তি পরিবহন জগৎ থেকে এদেরকে বিদায় করতে হবে। কেননা আপনারা দেখেছেন যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন 10 টাকা হারে 12,000 কোটি টাকা আদায় করেছে। বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার খবরে আমরা দেখেছি। কিন্তু করোনাকালীন সময়ে তারা কোনো শ্রমিকের পাশে আসেনি, এবং ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়াও তাদেরকে একাধিকবার ফোন করে মানে সংযোগ পায়নি, এবং তারা মুখ খুলতে রাজি ছিল না। সেই 12,000 কোটি টাকা শুধু ফেডারেশনের, এবং তাদের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন যেটা, সেটা তো দাঁড়াবে 24,000 কোটি টাকা। তাইলে 36,000 কোটি টাকা যারা লুটপাট করলো, তারা স্বপদে বহাল থেকে সড়কে কি করে শৃঙ্খলা ফিরবে, সেটা আমার বোধগম্য নয়। ধন্যবাদ জনাব হানিফ খোকন, আমরা আপনার কাছে আবার আসব। আপনি অত্যন্ত মানে সরকার সমর্থিত শ্রমিক সংগঠনের শীর্ষ নেতা হয়েও বর্তমান সংশ্লিষ্ট প্রশাসন বা শ্রমিক সংগঠনের মালিক সংগঠনের বিরুদ্ধে সাহসী বক্তব্য রেখেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমি আসছি জনাব আমিনুর রসুল বাবুলের কাছে। আপনি সড়কের অবস্থা কেমন দেখছেন জনাব আমিনুর রসুল বাবুল, সামগ্রিক অর্থে? ধন্যবাদ আশিস দা, একই সাথে হানিফ ভাইকে। দীর্ঘদিন পরে হানিফ ভাইয়ের কণ্ঠ শুনলাম, আমি আশান্বিত আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলছি সেটা নিয়ে। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম শুরুতেই বলতে চাই, এবার করোনাকালীন সময়ে আমাদের পক্ষ থেকে আমরা মার্চ মাসে এবং মার্চ থেকে মে মাস পর্যন্ত চেষ্টা করেছি যে সমস্ত মানুষ খাদ্য সংকটে আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে কিছু সহযোগিতা করতে। এবং প্রথমত আমরা চেষ্টা করেছি যে ফুটপাতে যে সমস্ত মানুষ থাকে তাদের আহারের যোগান দেওয়ার জন্য। পরবর্তী পর্যায়ে এই কাজ করতে গিয়ে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় মানুষের যে হাহাকার, এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে হানিফ ভাই যে কথা উল্লেখ করেছেন যে শ্রমিক ভাইদের মানে এই যে করুণ পরিণতি। আমাদের প্রথম অভিজ্ঞতাটা হলো গাবতলীতে। আমরা কল্যাণপুর থেকে খাবার বিতরণ করতে গিয়ে গাবতলীর মধ্যে যখন গেলাম, দেখলাম যে শ্রমিক ভাইদের যে আহাজারি, আমরা সেদিন উপলব্ধি করেছি যে এই শ্রমিকদের যে করুণ পরিণতি আমরা পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে গাবতলী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই জায়গাটা গিয়েছি, এবং তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো মালিক এবং আপনাদের নিজস্ব সমিতির আওতাধীন অবস্থান আছেন, আজকের আপনাদের এই পরিণতি কেন? তারা দুঃখ করে একটাই বলছে,
এখন আর কেউ আমাদের কাছে নেই, আমরা জীবন যাপনের মধ্যে একটা হাহাকার অবস্থায় আছি। তো যখন আপনার সুদিন থাকবে তখন আপনি আমার সাথে থাকবেন, দুর্দিন যখন হবে তখন আপনি থাকবেন না, মানে শ্রম আইনের যে বিধিবিধান সেটা মানবেন না, তাহলে তো হতে পারে না। এই জায়গাটায় একটা কথা বলতে চাই, তারপর আমি অন্য জায়গাটায় আসবো। সেটা হলো আমাদের এই যানবাহন মালিক এবং শ্রমিকদের মধ্যে যে বিষয়টা, সেটা হলো শ্রম আইনের কোনো বিধিবিধান নাই এবং এই সমস্ত শ্রমিকদের কোনো নিয়োগপত্র নাই, এবং না থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আসলে যে শ্রম আইনের যে লঙ্ঘিত হচ্ছে সেই ব্যাপারেও তারা কিছু করতে পারছে না। আমি এই জন্য হানিফ ভাইকে দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের আন্দোলন সংগ্রামের সাথে আমরাও সহযোগিতা করতে চাই, যে শ্রম আইনের সবচেয়ে বড় বিধান যে নিয়োগপত্র এবং তাদের কর্মঘণ্টা ঠিক করা, এই জায়গাগুলিতে আমাদের কাজ করা খুবই প্রয়োজন আছে। আমি মনে করি যে সড়কের আজকে যে অস্থিরতা, এই অস্থিরতাও এটাও একটা বড় কারণ। কারণ আমি যতক্ষণ পর্যন্ত শ্রম দিতে পারবো ততক্ষণ আমি আপনার কাছে থাকতে পারবো, শ্রম দিতে পারবো না তখন আপনি কিছুই করবেন না আমার জন্য। অতএব সেই জায়গাটায় কথা বলার দরকার আছে। আমি এবার মূল বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের আইনের কথা বলেছেন, আমি আইনের জায়গাটায় শুরু করে আমি তিনটা কেস বলতে চাই, মানে তিনটা কেস বলতে চাই এই জন্য কারণ আমরা যারা প্রতিনিয়ত এই সংকটের মধ্যে আছি, সেই সংকটগুলিকে আমাদের একটু দেখা দরকার। আইনের বাস্তবায়নের কথা বলা হয়েছে, আইনের অনেকগুলি উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কিছুদিন পরে সে আইনগুলি বাস্তবায়ন হয় না। এখানে আমাদের কাছে আমাদের গবেষণা এবং আমাদের উপলব্ধি এবং আমাদের অবজারভেশন যেটা বলে সেটা হলো সরকার, জনগণ, পরিবহন কর্তৃপক্ষ, ত্রিপক্ষীয় যে বিষয়, এই ত্রিপক্ষের উদ্যোগটার একটা আছে বড় ধরনের সমন্বয়হীনতা আছে। সমন্বয়হীনতা আছে, যেটা কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো আসলে জনগণ তো আসলে ভাসমান মানুষের মতো, যারা এইটার সেবা নিয়ে থাকেন, তারা যতক্ষণ সেবা পান তারপরে তারা আসলে এই জায়গাগুলিতে দূরে সরে যান এবং কেউ কোনো দায়িত্ববদ্ধতা নিতে চান না। কখনো কোনো অঘটন ঘটলে হয়তো একটু হই হাল্লা চিৎকার করে থাকে এবং অন্যান্য সংগঠনের চিৎকারের ফলে একটা পর্যায়ে স্থগিত হয়ে যায়, গণমাধ্যম চুপ হয়ে যায়। এইটা হলো সেবা গ্রহণকারীদের অবস্থানটা। দ্বিতীয়ত যেটা হলো যে শ্রমিক মানে পরিবহন কর্তৃপক্ষ, এখানে পরিবহন কর্তৃপক্ষ মানে দুটো পক্ষ, একটা হলো শ্রমিক পরিবহন কর্তৃপক্ষ মালিকরা, আর একটা হলো শ্রমিক। এখানে যখন আপনি যানবাহন পরিচালিত হয়, এই যানবাহনের সাথে সরকারের যে বিধিবিধান, মানে এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো সরকার। সরকার যতক্ষণ পর্যন্ত কঠোর অবস্থানে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিবহন মালিকদের কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখন এখানে যদি বলেন কি কোথাও কি নিয়ন্ত্রিত হচ্ছে না, অবশ্যই হচ্ছে। আপনি একদম ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, আপনি জাহাঙ্গীর গেটে যখন গাড়ি ঢুকে তখন দেখবেন সমস্ত বিধিবিধান মেনেই চলে। কেন চলে? কারণ সেখানকার ভিতরের মধ্যে একটি শৃঙ্খলাবদ্ধ নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনটা না চললে সেখানে ওই পরিবহন চালানো খুব কঠিন। এখানে মালিক এবং শ্রমিক উভয়ই কিন্তু সেই কঠোর নিয়মগুলি মেনে চলে। আপনি কখনো সেই ভিতরের মধ্যে নিয়ম লঙ্ঘিত হচ্ছে বলে কখনো দেখতে পাবেন না। এবং একই ব্যাপার দাঁড়াচ্ছে সেখানে যদি আপনি দেখেন যারা সেবা গ্রহণ করে থাকে, যারা কিন্তু সারিবদ্ধভাবে গাড়িতে ওঠেন এবং সারিবদ্ধভাবে গাড়ি থেকে নেমে আসেন, নিয়মগুলি মেনেই চলে। তাহলে আপনি যদি জাহাঙ্গীর গেটের ভিতরে সেনা এলাকাতে এই নিয়মগুলি মেনে চলতে পারেন, মানে কর্তৃপক্ষ, পরিবহন এবং পরিবহন শ্রমিক, সেই সাথে জনগণ, এই ত্রিপক্ষে যদি সেখানে আইনগুলি মেনে চলতে পারেন, তাহলে সেটা বাইরে হচ্ছে না কেন? এখানে দুটো কারণ আমার কাছে মনে হয়েছে। একটি কারণ হলো তো রাজনৈতিকরণ। সেটা হলো কি আমরা বলে থাকি যে মাইন্ডসেটটা যদি রাজনৈতিক কারণটা যদি মাইন্ডসেটে না হতে পারে, যেটার একটু আশার আলো আজকে দেখলাম হানিফ ভাই যে কথাগুলি বলেছেন, যে অনিয়ম অলঙ্ঘন যে বিষয়গুলি, যে দুর্নীতি এবং যে অরাজকতা শুরু হয়েছে, সেই বিষয়গুলি সোচ্চার হয়েছে। এটা বলে যে এটা রাজনীতির বিষয় এবং রাজনৈতিক ভাবে উনি যদি এই মুখ্য ভূমিকাটা পালন করেন, তাহলে কিন্তু প্রত্যেকে যদি এই জিনিসগুলি বলে থাকি, তাহলে কিন্তু আমরা একটা সমাধানের পথে যেতে পারবো। এখন বাংলাদেশে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যুগ যুগ ধরে কিন্তু যখনই যে সরকার আসে তাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু পরিবহন মালিক এবং এখানকার অন্যরা কিন্তু একটু সুযোগ সুবিধাগুলি নিয়ে থাকেন এবং নেন বলেই কিন্তু এখানে অরাজকতার সৃষ্টি হয় এবং সে কিছু মানতে চান না। এখন আমি আসবো এই জায়গাটা দিয়ে, আমি সংক্ষিপ্ত কয়েকটা কেসের কথা বলতে চাই। এক, প্যাসেঞ্জার, আপনি দেখবেন একটি গাড়ি যাচ্ছে, হাত তুলছে,
কিন্তু গাড়ি কিন্তু নির্ধারিত স্থানে দাঁড়াবে, সারিবদ্ধভাবে মানুষ উঠবে, সারিবদ্ধভাবে নামবে না। গাড়িটা আসবে, গাড়ির ড্রাইভার গাড়িটা দাঁড় করাবে, কিন্তু গাড়িটা এমন ভাবে দাঁড় করাবে আড়াআড়ি ভাবে পুরো সড়কটা যেন একটা অরক্ষিত অবস্থায় শুরু হয়ে যাবে। এই যে শৃঙ্খলাবোধ, এই শৃঙ্খলাবোধটা কিন্তু আমাদের কোথাও দেখবেন না। এটা দেখবেন যে গাড়ির ড্রাইভার এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজনের মধ্যে এক ধরনের মানসিকতা গ্রো করেছে, যে মানসিকতা তারা কখনো নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে চান না, কোনো নিয়ম নীতি তোয়াক্কা করতে চান না। সেই সাথে কিন্তু প্যাসেঞ্জারের একই অবস্থা, হই হুল্লার করে উঠতে থাকবে, হই হুল্লার করে নামতে থাকবে। এটা হলো আমাদের যেখানে নির্ধারিত স্থানে গাড়িগুলি দাঁড়াবে সেখানকার পজিশন। এখন আসছেন 2 নম্বর জিনিসটা, ড্রাইভার গাড়িটা চালাবেন, কিছুতে যাওয়ার পরে দেখবেন গাড়ির ভিতরে একজন প্যাসেঞ্জার চিৎকার করে দাঁড়াও দাঁড়াও আমার এখানে নামতে হবে। কিন্তু নিয়ম কিন্তু তাই বলে না। আমাদের আইন বলে নির্ধারিত স্থানে থেকে উঠবেন, নির্ধারিত স্থানে নামবেন। উনি দ্রুততার সহিত ওইখানে দাঁড়িয়ে যাবেন, এবং যেটা উভয়ই আইনটা লঙ্ঘন করেন। এই যে আইন লঙ্ঘন করেন, এই আইন লঙ্ঘনকারীর জন্য যে শাস্তির বিধান আছে, সে শাস্তির বিধানটা কখনো পরিলক্ষিত হয় না। দুরত্ব জিনিসে আপনি দেখবেন সেটা এখন কেন হয়ে থাকে। আমরা এখন দেখেছি, দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু হঠাৎ হঠাৎ কিন্তু কিছু অভিযান পরিচালিত করে, অথবা সকালবেলা দেখবেন যে কি আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ সস্ত দ্রুততার সহিত কিছু মামলা দিয়ে থাকে। আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের কাছে নির্ধারিত থাকে কি পরিমাণ মামলা ঠুকে দিতে হবে। সে গাড়ির কি আসলে নিয়ন্ত্রণহীন অবস্থা ছিল না নিয়ন্ত্রণের মধ্যেই ছিল, সেগুলি দেখতে চায় না। যে কোনো কারণের মধ্যেই হোক তাকে একটা মামলা ঠুকে দিতে হয়। এই যে সকালবেলার মামলা ঠুকানোর সাথে সাথে কিন্তু গাড়ির শ্রমিক এবং ড্রাইভার উভয়ের মধ্যে যে মানসিক চাপ, মনস্তাত্ত্বিক চাপ, এই মনস্তাত্ত্বিক চাপের কারণে সে কিন্তু অসম্ভব বেপরোয়া হয়ে যায়। এটা এগুলো একটা দিক। 2 নম্বর বিষয় হলো ঢাকা সহ সারা প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে গাড়িগুলি পরিচালিত হয়, ফিটনেসবিহীন গাড়িগুলি দেখবেন, যেগুলির কোনো কাগজপত্র কোনো বালাই নাই। এবং এই যে বালাই নেই, এগুলি কার দেখার কথা? মূলত আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখার কথা। এবং কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে, অজ্ঞানের কারণে আমাদের এই এই যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাগুলিকে আমরা ফিরিয়ে আনতে পারিনি। কারণ আইনে অনেকগুলি বিধান বলা থাকলেও কিন্তু আইনগুলি কিন্তু এই যে যাদের এই এগুলি নিয়ন্ত্রণ করার কথা, তারা যখন পরিচালিত করে না, তখন কিন্তু হয়ে থাকে। এখন আসলে যে আপনি বলেন যে গাড়ির বিষয়টা, এখানের মধ্যে আপনি এখন এই মুহূর্তে যদি আপনি দেখেন, আমাদের যতগুলি যানবাহন পরিচিত 3 ভাগে যদি ভাগ করেন, একটা হলো আপনার যাত্রীবাহী গাড়ি, একটা হলো আপনার পণ্যবাহী গাড়ি, আরেকটা দেখবেন যে কি যন্ত্রচালিত টিচার্জ জলিত এই যে যানবাহনগুলি, এগুলি কে নিয়ন্ত্রণ করবে? নতুন করে এখন সংযোজিত হয়েছে আমাদের মোটরসাইকেল। এখন যদি আপনি দুর্ঘটনার রেশিও দেখেন, দেখবেন প্রতিদিনই কিন্তু 11 থেকে 12 জন মোটরসাইকেল আরোহী অথবা মোটরসাইকেল চালক দুর্ঘটনায় কবলিত হচ্ছেন। এই যে নিয়ন্ত্রণহীন অবস্থাটা, এই নিয়ন্ত্রণের অবস্থাটা কে নিয়ন্ত্রণ করবে? এই বিষয়গুলি নিয়ে যে আমাদের নীতি নির্ধারকদের যে চিন্তা ভাবনা থাকা উচিত, আমার কাছে হচ্ছে মনস্তাত্ত্বিক জায়গাগুলিকে আমাদের এখন মারাত্মকভাবে দেখা উচিত। এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমাদের যেই পরিমাণ গাড়ি আছে, পরিসংখ্যান বলে সেই পরিমাণ প্রশিক্ষিত ড্রাইভার নাই। এবং প্রশিক্ষিত ড্রাইভার না থাকার ফলে কিন্তু এই যে তাদের মধ্যে যে অনিয়মগুলি পরীক্ষিত, কারণ এখন সারা পৃথিবীতে এখন এই যানবাহন পরিচালিত যাদের দ্বারা হয়ে থাকে, দক্ষ ড্রাইভার এবং তার দক্ষ অ্যাসিস্ট্যান্ট যাদের থাকতে হয়, সেটা না থাকলে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটবে, আইন বহির্ভূত হবে এবং আইনগুলি লঙ্ঘিত হবে। এগুলি এখন একদম কারেন্ট চিত্র আমাদের মধ্যে। এই চিত্রগুলিকে যদি আমরা দেখি, তাহলে সমাধানের রাস্তাটা কি? সমাধানের রাস্তা দুটো। একটা হলো আমি প্রথম পরিসংখ্যান যেটা দিয়েছি, জাহাঙ্গীর গেটে ঢুকে গেলে আপনি একদম শৃঙ্খলাভাবে চলবেন, আর জাহাঙ্গীর গেট থেকে বেরিয়ে গেলে আপনি অনিয়ন্ত্রিত অবস্থায় চলে যাবেন। আমাদেরকে বলতে হবে আইন সর্বক্ষেত্রে সব জায়গায় কঠোরভাবে অবস্থান নিতে হবে। এবং দ্বিতীয়ত যা করতে হবে, শ্রমিক এবং মালিকদের যে অবস্থানটা, এখানে শ্রম আইনের বিষয়গুলিকে পরিলক্ষিত করতে হবে। তৃতীয়ত যেটা হলো যাত্রী সাধারণকে অসম্ভব সচেতন করার প্রয়োজন। আপনি যদি এখনকার কথা বলেন, সরকার কঠোরভাবে কিন্তু একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, সেটা হতে এই করোনাকালীন সময়কে প্রত্যেককে মাস্ক করতে হবে। আমি আজকে সারাদিন এই জনবান্ধব স্মরণের কত দূর, এই বিষয়টা আলোচনা করার জন্য কতগুলি জিনিস করার চেষ্টা করেছি। সকালবেলায় আমি পরিস্থান একটা গাড়িতে উঠলাম, গাড়ির জিনিস অ্যাসিস্ট্যান্ট, তার মুখে কোনো মাস্ক নাই, ড্রাইভারের নাই,
প্রতিটা স্টেশন থেকে যতগুলি লোক আসছেন তার মধ্যে এক দুজনের মুখের মধ্যে মাস্ক আর কারণে আমার সাথে যিনি বসলেন তাকে বলবেন মাস্কটা করেন না কেন, দেশে তো কোনো রোগ নাই। এই যে আমাদের অবস্থানটা, এই অবস্থানটাকে যদি আমরা নিয়ম ভঙ্গের যে কঠোরতা অবলম্বন করি, মানে নিয়ম ভাঙ্গার কঠোরতা, আমি নিয়ম মানার কঠোরতা না, নিয়ম ভাঙ্গার যে কঠোরতা আমরা করি, এই যে মাইন্ডসেটটা আমাদের নাই, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা সকলের জন্য প্রযোজ্য, মালিক, শ্রমিক, সরকার এবং জনসাধারণ সবাই যদি এই জায়গাটা না আসতে পারি, আমরা যতই আইন করি না কেন, যতই চেষ্টা করি না কেন, আমরা সেগুলি যেতে পারবো না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমিন রসুল বাউল ভাই, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা এতক্ষণ কথা শুনছিলাম আমির রসুল বাবুল, সড়ক পরিবহন ব্যবস্থার যে বিদ্যমান কিছু অসঙ্গতি, প্রশাসনিক দুর্বলতা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর অনীহা বা অদূরদর্শিতার কথা উনি বলছিলেন। আমরা ফিরে যাচ্ছি জনাব হানিফ খোকনের কাছে। হানিফ ভাই, আপনি কি বড় শ্রমিক সংগঠন, পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতা, 64 জেলা ব্যাপী আপনাদের কার্যক্রম বিস্তৃত। তো সড়ক দুর্ঘটনা কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি তাতে দেখা যায় রাজধানী ঢাকায় কিন্তু দুর্ঘটনা এবং মৃত্যুর হার দুটি কম, দুর্ঘটনা ঢাকার বাইরে হচ্ছে। এই যে রসুল ভাই বললেন যে বাস, ট্রাক বা পণ্যবাহী যাত্রীবাহী বা বাদেও এই যে 3 হুইলার অর্থাৎ 3 চাকা বিশিষ্ট লোকাল মেড কিছু যানবাহন, বেশ কিছু না, বেশি অনেক বেশি যানবাহন, সেই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা বা অটোরিক্সা আমরা যাই বলি না কেন, এইগুলো চলাচল করছে সারা দেশে অনিয়ন্ত্রিতভাবে। আপনার সংগঠন কি এই ধরনের শ্রমিকদেরও প্রতিনিধিত্ব করে? যদি করে থাকে তাহলে আপনারা তাদেরকে নিয়ম নীতি মেনে, সরকারি নির্দেশনা মেনে এ ধরনের 3 চাকা বিশিষ্ট যানবাহন চলাচল বন্ধ করছেন না কেন? আর যদি ওই সমস্ত যানবাহনের শ্রমিকরা আপনাদের সংগঠনের সদস্য না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এর বিরুদ্ধে আপনাদের ভূমিকাটা কি হবে, জনাব মোহাম্মদ হানিফ খোকন? ধন্যবাদ আশিস দা, ধন্যবাদ জানাই বিজ্ঞ আলোচক জনাব আমিনুর রসুল বাবুল ভাইকে। প্রথমে আমি একটি কথা বলবো, উনি একটি চিরন্ত সত্য কথা বলেছেন যে যেই দল ক্ষমতায় আসে তার সহযোগী শ্রমিক সংগঠন এই পরিবহন সেক্টরটা বা মালিক সমিতি নিয়ন্ত্রণ করে। আমি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি। বাংলাদেশের কোনো টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চাঁদাবাজি করে না, এবং এই আওয়ামী লীগ সরকারের আমলে সড়কে কোনো আওয়ামী লীগের সহযোগী সংগঠন মালিক সমিতি বা শ্রমিক সংগঠন কোনো প্রকার চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। আমরা বিভিন্ন সময়ে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি। 2 নম্বর কথা হলো আপনার এই যে 3 হুইলার, বাংলাদেশে সিএনজি চালিত অটোরিকশা, এলপিজি চালিত অটোরিকশা, ডিজেল চালিত অটো টেম্পুর সংখ্যা হলো 5 লক্ষ, কিন্তু ব্যাটারি চালিত অটো বাইক আছে আপনার 8 লক্ষ, তারপরে ওই যে ব্যাটারি চালিত রিক্সা আছে আপনার 10 লক্ষ, নসিবুন, করিমুন, বরবটি, আলম সাদী, অর্থাৎ বিআরটি এর হিসাব অনুযায়ী 42 লক্ষ নিবন্ধিত যানবাহনের বিপরীতে আরো আপনার অন্তত 50 লক্ষ অনিবন্ধিত মানে যানবাহন আছে। যেমন সরকার মহাসড়কে 3 হুইলার নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু তখন সরকারকে সহযোগিতা করেছিলাম এবং আমাদের দাবি ছিল যে মহাসড়কের পাশে 3 হুইলারের জন্য যেন আলাদা লেন নির্মাণ করা হয়, এবং সরকারেরও এটা কমিটমেন্ট ছিল। অর্থাৎ 2009 সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে মহাসড়কগুলোর পাশে 3 হুইলারের জন্য আলাদা লেন নির্মাণ করে এই মূল রাস্তার থেকে 3 হুইলার বন্ধ করা হবে। কিন্তু 2015 সালে সরকার আকস্মিকভাবে বন্ধ করেছে, তখন কিন্তু একটি লেনও নির্মাণ করা হয়নি। কিন্তু এখন আমরা মানে ঢাকা মহাসড়কে আলাদা লেন আছে, তারপরে আপনার চন্দ্রার থেকে এই টাঙ্গাইল সেখানে আলাদা লেন নির্মাণ হচ্ছে, বিভিন্ন জায়গায় সরকার করছে এগুলা। এই অনিবন্ধিত যানবাহনগুলা কিভাবে চালায় সেগুলা বিভিন্ন ভাবে, আবার এই দেখা গেছে তারা কোনো সংগঠনের অন্তর্ভুক্ত না,
ব্যাটারি চালিত অটোবাইক আমাদের অন্তর্ভুক্ত না। তো আবার দেখা গেছে রিক্সা, এগুলো আমাদের অন্তর্ভুক্ত না, এরা আমাদের সংগঠনের কেউ না। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই ঢাকা শহরে 2 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা চলে, এক একটা রিক্সাকে মাসিক 1200 টাকা করে টোকেন নিতে হয়। মানে পাইপ রোডে চলবে এলাকার মধ্যে, তারপরে এই 1200 টাকা কারা নেয়? এটা মধ্যস্বত্বভোগীরা নিচ্ছে। তাদের সাথে কারো না কারো ল অ্যান্ড এনফোর্সমেন্ট বলেন, লোকাল রাজনীতিক বলেন, তাদের সাথে একটা সখ্যতা আছে, যার জন্য তো পারছে। নতুবা আপনার ঢাকা শহরে তো কোনো সিএনজি চালিত অটো রিক্সা নিবন্ধনবিহীন চালাইতে পারে না। তো ব্যাটারি চালিত রিক্সা কি করে চালায়, আমার প্রশ্ন হলো এখানে। আপনি দেখবেন ঢাকা শহরে আপনার গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জের 20,000 সিএনজি অটোরিকশা অবৈধভাবে চলাচল করে, প্রাইভেট সিএনজি অটোরিকশা যাত্রী বহন করে। তো এগুলা দেখবে কি? কেন বিআরটি হইলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটি হইলো নিয়ন্ত্রক সংস্থা। বিআরটি এর ঢাকাতে হইলো 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়া লক্ষ লক্ষ যানবাহন নিয়ন্ত্রণ করা তো সম্ভব নয়। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়াইতে হবে, ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়াইতে হবে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বানাইতে হবে। কেন আমাদের দেশে কাউকে চাবুক না মারলে কোনো আইন বাস্তবায়ন হয় না। বিজ্ঞ আলোচক বাবুল ভাই বলেছেন চালকের না, 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি একসঙ্গে তারা মোবাইল কোর্ট পরিচালনা করেন, তাতে বড় ধরনের সুফল পাওয়ার কথা। কিন্তু আমরা তো কখনোই একসঙ্গে 12টি মোবাইল ঢাকা শহরে পরিচালনা হতে আমরা দেখি। তো খালি ঢাকা না, নরসিংদীও ওনাকে মোবাইল কোড করতে হয়, নরসিংদীও ওনাকে মোবাইল কোড করতে হয়। 12 জন 12 স্পটে, তারপরে বিভিন্ন ছুটি আছে, বন্ধ আছে। তো যেভাবে করার দেখা গেছে সেভাবে আসলে হচ্ছে না। এটার মনিটরিং এর যে ব্যবস্থা থাকার সেটা হচ্ছে না। তো বাবুল ভাই উল্লেখ করেছিলেন যে শ্রমিকের নিয়োগপত্র, আপনাদের এবং দর্শকদের সাথে অবগতির জন্য জানাই যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্যক্তি মালিকানাধীন পরিবহন শিল্পের ন্যূনতম মজুরি বোর্ড যেটা সেখানে ছিল, এবং রিসেন্টলি একটি প্রজ্ঞাপন জারি করেছে যে আপনার একজন ভারী লাইসেন্সধারী বিভাগীয় শহরে তার বেতন হলো 20,200 টাকা, সেটা 8 ঘন্টায় 20,200 টাকা। এর অতিরিক্ত সময় উনি ওভার টাইম পাবে। কিন্তু কোনো মালিকই কোনো শ্রমিককে বেতন ভিত্তিক রাখছে না। আপনি যদি কোনো মালিককে এখানে আনেন, উনি বলবে যে শ্রমিক বেতনে চাকরি করতে চায় না। তাইলে শ্রমিক যদি বেতনে চাকরি করতে না চায়, আপনার গাড়ির যখন নিবন্ধন করান, আপনি তো একটা শ্রমিকের নিয়োগপত্র দিতে হয়, সে ফাইলে জমা দেন, সেটা আপনি দেন কেন? এই যখন এই প্রজ্ঞাপনটা হয়, বিভিন্ন পত্রিকার থেকে খন্দকার নেতুল্লাহ সাহেবের কাছে জানতে চেয়েছিল যে এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব। সাহেব বলেছিলেন যে করোনাকালীন সময় আমাদের দুটো সম্ভব না। তো প্রশ্ন যে এগুলা তো সরকারকে দেখতে হবে। আমি নিয়োগপত্র বলে চিৎকার দিলে হবে না। যখন গাড়ির লাইসেন্স চেক করবে, কাগজ চেক করবে, যেহেতু সড়ক পরিবহন আইনে আছে, শ্রম আইনে আছে, তো সার্জন সাহেব আমার নিয়োগপত্র দেখলে তো হয়। আমার নিয়োগকর্তা, আমার গাড়ির মালিক যদি আমাকে নিয়োগপত্র না দেয়, ওনার বিরুদ্ধে মামলা দায়ের করো। একদিনে 200 গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করলে তো নিয়োগপত্রটা বাস্তবায়ন হয়। তাহলে এটা নিয়েও বা আমাদেরকে আন্দোলন করতে হবে কেন? কেন 13টা গ্রেডে আপনার বেতন নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাংলাদেশে 70 লক্ষ পরিবহন শ্রমিকের মধ্যে 7 জন পরিবহন শ্রমিকেরও কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়নি। যেমন যত পরিবহন নেতা আছে প্রত্যেকেরই পরিবারের গাড়ি আছে, আমি ছাড়া। তাদের পরিবারের যেসব যানবাহন আছে, আপনি একটা কিনতেছেন না কেন গাড়ি? আমি কিনবো করতে পারতাম, আপনি কিনলে তো আমরা তো মাঝে মাঝে চড়তে পারতাম। দাদা আমি তো চাঁদা উঠাইতে পারি না। চাঁদা উঠাইতে পারলে আমি কিনতে পারতাম। আমি তো চাঁদা উঠাইতে পারি না। চাঁদা উঠাইতে পারলে আমিও ধনবান হইতাম। তাহলে তো মনে হচ্ছে যে আপনি এই যুগের জন্য ফিট না। না, আমি এই যুগের জন্য ফিট না। তবে আমার কথাগুলো আমি বলি, যদি মানুষের ন্যূনতম একটু উপকার হয়, তাহলে সেটা আমার লাভ। সেটা আমার লাভ। যেমন আমরা দীর্ঘদিন বলছি, মানে যেমন যারা সড়কে চাঁদা তোলে, তারা বলছে সড়কে 1 মিনিটের জন্য চাঁদা বন্ধ হবে না, কিন্তু চাঁদা তো বন্ধ হয়েছিল, কিন্তু যদিও এখন আবার চালু হয়েছে। আপনি দেখেন চাঁদাবাজরা গতকালকে আপনার মোহাম্মদপুর বেড়িবান 3 রাস্তার মোড়ে, সেখানে 2000 অবৈধ সিএনজি অটো রিক্সা চলে ওই বেড়িবান দিয়ে বসিলা টসিলা আটি বাজার এসব জায়গায়। বাংলাদেশ অটো রিক্সা, অটো টেম্পো, যানবাহন
শ্রমিক ইউনিয়ন, তাদের সংবিধানে কোনো শাখা দেওয়ার বিধান নাই, তারা মোহাম্মদপুর সেখানে শাখা দিছে, 300 টাকা করে প্রতিদিন সেখান থেকে এক একটা গাড়ির থেকে উঠানো হয়। তাইলে এই দেশে তো ল অ্যান্ড এনফোর্সমেন্ট আছে, সরকারি গোয়েন্দা সংস্থা আছে, আমাকে কেন বলতে হবে? ওনারা তো দেখে যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, আমাদের আইজিপি মহোদয় খুব শক্ত লোক, উনি শক্ত হাতে দমন করার জন্য বদ্ধপরিকর। ওনাকে আমরা ডিএমপি কমিশনার হিসেবে দেখেছি, র্যাবের মহাপরিচালক হিসেবে দেখেছি, পুলিশের আইজিপি হিসেবে দেখেছি। আমি সর্বাত্মক ওনার সাফল্য কামনা করি। আমি আশা করি পরিবহন সেক্টরের শ্রম আইন পরিপন্থী চাঁদাবাজির সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে উনি যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ পরিবহনে কখনো শৃঙ্খলা আসবে না। ধন্যবাদ হানিফ ভাই, আপনার কাছে আরো একবার আসবো আশা করছি। আমি যাচ্ছি জনাব আমিনুর রসুল বাবুল ভাইয়ের কাছে। রসুল ভাই, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এই যে ঢাকা শহরে রাজধানীতে যানবাহন চলাচলের ক্ষেত্রে একটি উদ্যোগ নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে নির্দিষ্ট সংখ্যক কোম্পানির অধীনে নির্দিষ্ট সংখ্যক রুটে এই বাস চলাচল করবে। এই বিষয়টিকে আপনি একজন সামাজিক আন্দোলনের কর্মী হিসেবে, একজন গণমাধ্যম বিষয়ক পর্যবেক্ষক বা গবেষক হিসেবে কিভাবে দেখছেন জনাব আমিনুর রসুল বাবু? দাদা ধন্যবাদ আপনাকে। আমি আবারও আমি আপনার বক্তব্যের আগে আরেকটু যোগ করে নিচ্ছি। ইতিমধ্যে বুয়েট শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মীর তারেক আলী তিনি একটি মন্তব্য করেছেন, একই সড়কে বিভিন্ন গতির বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে, রাজধানীর সড়কে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যানবাহন চলছে, পাবলিক ট্রান্সপোর্টের মান এবং সেবা বাড়াতে না পারলে যানবাহনের সংখ্যা, বিশেষ করে প্রাইভেট গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণে আনা কষ্টসাধ্য ব্যাপার। তারেক আলী ভাইয়ের বক্তব্য সাথে একমত পোষণ করি। এখানে আমি আলোচনা করতে চেয়েছিলাম, আপনি সম্প্রতি সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগের কথা বলেছেন। আমরা এখন থেকে 6 বছর আগে, সম্ভবত এখন থেকে 6 বছর আগে ঢাকা উত্তরের মেয়র আমাদের আনিসুল হক ভাইয়ের একটা উদ্যোগের কথা আমরা সবাই জানি, এবং সেই উদ্যোগটাকে উনি অনেকের সাথে অনেক মত বিনিময় করেছেন, পরামর্শ নিয়েছেন কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা যেতে পারে এবং একটি কোম্পানির আন্ডারে কিভাবে বাস পরিচালিত হতে পারে। এবং এই ব্যাপারে উনি একটা গাইডলাইনে তৈরি করেছিলেন এবং উনি স্বপ্ন দেখেছিলেন যে ওনার স্থায়ীকালীন সবে হয়তো এর সমস্যার সমাধান করতে পারবেন। এবং ওনার সাহসী ভূমিকায় কিন্তু একসময় দেখেছেন যে অবৈধ অনেক স্ট্যান্ড তুলে দিতে পেরেছিল। তো ওনার মৃত্যুর কারণে সেটা স্থবির হয়ে পড়ে এবং নতুন করে দক্ষিণের মেয়র এখন আরেকটা উদ্যোগ গ্রহণ করেছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং ইতিমধ্যে পত্র পত্রিকা সেও এবং ওনার অনেকগুলি বিষয়, কোন কোন রুটে কেমন গাড়ি, কোন ধরনের গাড়ি চলবে এবং কোন কোম্পানি কোন কোন কি করবে, আমি সেই গাইডলাইনটা দেখেছি। আমি এটাকে স্বাগত জানাই এবং স্বাগত জানাই সেই সাথে সাথে একটু ভয়েরও কারণ আমাদের কাছে আছে। ভয়ের কারণের আগে আর একটা বলে থাকি, এটার সাথে মালিক সমিতিও একমত পোষণ করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী একমত পোষণ করেছেন, এবং যেহেতু ত্রিপক্ষীয় উদ্যোক্তা সেবা প্রতিষ্ঠানের উদ্যোগটাকে স্বাগত জানিয়ে কথায় একমত পোষণ করেছেন, সেই প্রেক্ষিতে বলি যে যদি এই জায়গাটায় সত্যিকার অর্থে পরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়া হয়, এটা সফলতার মুখ দেখতে পাবে। কিন্তু আমাদের এখানে যে বিষয়টা খুবই নিয়ে আমি খুব চিন্তিত, সেটা হলো এই যুগে আসে আমরা যখন আমরা ইয়েগুলি দেখি, আমাদের সিগন্যাল বাতিগুলি দেখি, তখন আমার কাছে হঠাৎ করে এক ধরনের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় থাকে। আপনি জানেন যে ঢাকা শহরে প্রচুর অটোমেটিক সিগন্যালগুলি, বাতিগুলি আছে, কিন্তু সেটা বালাই নাই। এখনো আমরা প্রাচীন যুগের মতো আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকি। আমার কাছে মনে হয়েছে যে উদ্যোগের সাথে সাথে কিভাবে এটা পরিচালিত হবে এবং সড়ক শৃঙ্খলা আনার জন্য সড়কের কোন গাড়ি কোনভাবে কোন ইয়েভাবে পরিচালিত হবে, সেইগুলি যদি আমাদেরকে দেখতে হবে। এবং এটার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে কিন্তু যেমন
আপনি ক্যান্টনমেন্ট এরিয়াগুলিতে যখন দেখবেন ওখানে যেভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে, সেটার অভিজ্ঞতার আলোকে আমাদের এই আলোচনাগুলিকেও নিতে হবে। যদি না নিতে পারি তাহলে কিন্তু আমাদেরটা পরিচালিত হওয়া খুব কঠিন হয়ে যাবে। এবং মীর তারেক আলী সাহেব একটু আগে যে কথাটা বলেছেন যে ক্যাপাসিটির বাহিরে আমাদের যান এখন ঢাকা শহরে, ঢাকা শহর মানে সমস্ত সিটি কর্পোরেশনের আওতাধীন, সেগুলি ক্যাপাসিটির বাইরে আছে। আমাদেরকে নির্ধারণ করতে হবে কোন ধরনের যান এই এলাকাগুলিতে ঢুকতে পারবে, কোন যানগুলি পারবে না, সেটা একটা ঠিক করতে হবে। 2 নম্বর হলো প্রাইভেট গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করা খুব জরুরি হয়ে পড়েছে। আপনি দেখবেন একজন প্যাসেঞ্জার নিয়েই একটি গাড়ি দৌড়াচ্ছে, একটা স্কুলের সামনে দেখবেন একটা বাচ্চা নিয়ে ঢুকে যাচ্ছে। আমাদেরকে এই জায়গাগুলিতে এখন কঠোরভাবে চিহ্নিত করতে হবে। ক্লাস্টার বেসিস স্কুল কলেজ অথবা ক্লাস্টার বেসিস যানবাহন করতে হবে। স্কুলগুলিতে এই সমস্ত প্রাইভেট গাড়ি বন্ধ করতে হবে যদি সত্যিকার অর্থে আপনি যান চলাচলকে নিয়ন্ত্রণ করতে চান। সেটা আমরা একটু মাস্টার প্ল্যান বহু আগে আমরা এগুলি আলোচনা করেছি, আপনিও জানেন। এগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দিয়েছি। যদি তাদের কাছে হারিয়ে যায় আমরা হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজধানী দিল্লিতে তো ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের জন্য, গাড়ি চলাচল নিয়ন্ত্রণের জন্য তারা একদিন জোড় সংখ্যা একদিন বেজোড় সংখ্যা যে গাড়ির যে নম্বর সেই গাড়িগুলো চলাচল করবে। তো আমাদের দেশেও একবার কোনো একটি অরাজনৈতিক সংগঠন এমনই একটি দাবি তুলেছিল যে একদিন জোড় সংখ্যার গাড়ি একদিন বেজোড় সংখ্যার গাড়ি, অর্থাৎ গাড়ির নম্বর চলবে। এই পদ্ধতিটা যদি আমরা চালু করতে পারি তাহলে কি ঢাকা শহরে প্রাইভেট কারের যে দৌরাত্ম্য বা আধিক্য, আপনি যেটা বলছেন আধিক্য না মানে কিছুটা সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কিছুটা আমি মনে করি কিছুটা বেরিয়ে আসতে পারবো। কারণ আমাদের আপনি দেখবেন যে ঢাকা শহরে অনেক বিত্তবান ব্যক্তিরা আছেন, তাদের জনসংখ্যার হারের চেয়ে গাড়ি হলো আরো বেশি। আমাদেরকে এইটাও একটু চিহ্নিত করতে হবে যে আমি গাড়ির সংখ্যা কত রাখতে পারবো, এগুলিও আমাদের দরকার আছে। আমি আবারও বলবো যে দিল্লিতে যেটা করেছে, দিল্লির পক্ষে সেটা সম্ভব হয়েছে। সেখানকার ওই যে বললাম যে রাজনীতির মাইন্ডসেটের সেটা যদি করতে পারে, দিল্লির এখন যারা সরকার আছেন তারা কিন্তু এটা কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনীতে বাস্তবায়ন করতে পেরেছে, আমরা কিন্তু সেটা পারিনি। আমি আবার বলবো যে আমাদেরকে এই জায়গাটা যদি করতে হয় তাকে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে আধুনিকায়ন করতে হবে। 2 নম্বর রাস্তার দ্রুত যান চলা কত কিলোমিটারে চলতে পারবে, কোন যান কিভাবে কাকে ওভারটেক করতে পারবে কারবে না, প্রাইভেট গাড়িগুলিকে আলাদা লেন করে ফেলতে হবে। এবং এগুলি যদি করতে পারি তাহলে ঢাকা শহর যে সমস্যা আমি মনে করি যে আমরা কিছু সমাধান করতে পারবো। কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগটাকে সবাই মাথায় নিয়ে মালিক এবং সরকারের এই জায়গাটাই বড় ধরনের কাজ করার বিষয় আছে বলে আমরা মনে করি। এবং সেটা যদি করতে পারি অন্তত ঢাকা শহরের এই সমস্যার যদি সমাধান হয় তাহলে আমরা মেট্রোপলিটন সকল সিটিগুলিতে করতে পারবো। আর একটা হানিফ ভাই একটা কথা বলেছেন যে আমাদের হাইওয়ে গুলির যে করুণ পরিণতি, এখানে যেহেতু বলা হয়েছে যে আলাদা লেনের এই 3 চাকার গাড়ি অথবা ফ্রি হুইল গাড়িগুলি চলবে এবং লোকাল সার্ভিসগুলি চলবে, সেটা যদি কঠোরভাবে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আপনি হাইওয়ে কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এখন অনেকগুলি জায়গাতে আপনার হাট বাজারকে অ্যাভয়েড করে আমাদের রাস্তা গিয়েছে, কিন্তু কোথায় কোথাও দেখা গেছে আবার হাইওয়ের পাশে কিন্তু আবার বাজারেও বসা শুরু করেছে। এইটাও আমাদের মাথায় এখন নিতে হবে। আর আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে বলছেন যে আমাদের ড্রাইভার এবং ড্রাইভার পরিচালিত যারা থাকবেন তাদের কিছু দূর গিয়ে তাদেরকে বিশ্রাম, তাদেরকে একটু করার, এইটার বিধানটাকেও আমাদের মালিক সমিতির মাথায় একটু ঢুকাতে হবে। যদি না ঢুকানো যায় তাহলে কিন্তু এই যে আমাদের শ্রমিক ভাইদের যে অবস্থা, যেটা হানিফ ভাই বলেছেন, এইটাও আমাদের জন্য খুব বেদনাদায়ক। আমরা যারা গাড়িতে মাঝে মাঝে দূরপাল্লার গাড়িতে চলি, আমরা তো গাড়িতে উঠে ঘুম দিই, কিন্তু আমাদের ড্রাইভাররা ঘরে কখনো ঘুমান না। 100-150-200 কিলোমিটার যাওয়ার পরে কোথাও হয়তো একটু বিশ্রাম নেয়, তাও কি বিশ্রাম কি দ্রুততার সহিত অ্যাসিস্ট্যান্ট গাড়ি পরিষ্কার করে একটু খেতে যান, তারপরে একটু চাটা খেয়ে আবার তারা গাড়িতে উঠে। এইখানে কত কিলোমিটার পরিচালিত হওয়ার পরে আমি একটা উদাহরণ দিতে পারি। আমি মেকোয়া থেকে সেনজেন গিয়েছিলাম, সেখানে দেখেছি মহিলারা ড্রাইভার, কিন্তু একটা গাড়িতে আমি 4 জন ড্রাইভার দেখেছি। একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, 3 জন ঘুমাচ্ছেন। 100 কিলোমিটার যাওয়ার পরে সে বন্ধ করে নিয়ে সরে গেছেন, আরেকজন মহিলা গাড়ি চালাচ্ছেন। এই যে নিয়ন্ত্রণ, এই যে বিধিবিধান,
এই বিধিবিধানগুলি আমাদের দেশেও খুব প্রযোজ্য, কারণ আমাদের শ্রমিকদের উপরে মারাত্মকভাবে এই মানসিক যন্ত্রণা দেওয়া হয়। এই মানসিক যন্ত্রণার একটা কারণ আরেকটা হলো যেটা হানিফ ভাই বলেছেন, যে মালিকরা এখন পর্যন্ত শ্রম আইনের বিধানটা মানছেন না, নিয়োগপত্র দিচ্ছেন না, বেতন ভাতা ঠিক করছেন না। এগুলিও খুবই প্রয়োজন, কারণ এটা যদি না করতে পারি আসলে আমরা সত্যিকার অর্থে যে স্বপ্ন দেখি এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো না। ধন্যবাদ জনাব আমির রসুল বাবুল। আমি হানিফ খোকনের কাছে জানতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরো একটি পদক্ষেপ নিয়েছেন, এবং শুধু পদক্ষেপ নিয়েছেন না, কার্যক্রম শুরু করেছেন যে কর্পোরেশন এলাকায় কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা থাকবে না। এর বিরুদ্ধে তিনি অভিযান শুরু করেছেন। ব্যাটারি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত কোনোটাই উনি রাখতে চান না বা এর বিরুদ্ধে অভিযান করছেন। মেয়র মহোদয়ের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন জনাব হানিফ খোকন? আমি মেয়র মহোদয়ের উদ্যোগকে স্বাগতম জানাই। শুধু ব্যাটারি চালিত রিক্সা না, এই যেসব অবৈধ যানবাহন আছে ঢাকা মহানগরীতে, এই সিএনজি চালিত অটো রিক্সা, তারা তো যানজট করে। তারপরে আপনার কিছু লেগুনা আছে, মানে যেগুলার কোনো ফিটনেস নাই, এগুলা সবগুলাকেই অপসারণ করলে একটি নির্ভেজাল, মানে নির্ভেজাল তো করা যাবে না সব। আপনি দেখবেন যে সব গাড়ির একটা সিলিং আছে, সব গাড়ি নগরীগুলো, কিন্তু প্রাইভেট কারে কোনো সিলিং নেই। এখন একজনের মানুষ মনে করতেছে আমাদের দেশে যে আমি যদি প্রাইভেট কার কিনি তাহলে আমি নির্দিষ্ট সময় পৌঁছে যেতে পারবো, কিন্তু যানজটের যে অবস্থা, মানে দেখা গেছে উত্তরার থেকে যেতে সময়টা 3.5 ঘন্টা সময় লাগে। তো যদি মেট্রো রেলটা চালু হয়ে যায়, মানুষ কিন্তু প্রাইভেট কার, উত্তরার লোক মতিঝিল প্রাইভেট কার নিয়ে আসবে না, এটা আমার ধারণা। কারণ আমাদের দেশে তো পাবলিক ট্রান্সপোর্টের আসলে কিন্তু অভাব, মানে জনসাধারণ অনুযায়ী পাবলিক ট্রান্সপোর্টের অভাব। তো এই সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও কমবে। এখন ঢাকার 2 সিটিতে অর্থাৎ রাজধানীতে পাবলিক ট্রান্সপোর্টের সংখ্যা কত, অর্থাৎ যাত্রীবাহী বাস কতগুলো বাস চলাচল করে? যাত্রীবাহী বাস আছে আপনার 5,500 ঢাকা মহানগরীতে। তারপরে হিউম্যান হলার আছে আপনার 5,000। তারপরে এই 5,500 যাত্রীবাহী বাস কি চলাচল করে? কিন্তু মালিক সমিতিগুলো তো অস্বীকার করে, তারা বলে যে তাদের বাসের সংখ্যা কম। এই বাস চলাচল করে না। দেখা গেছে আপনার 30% গাড়ি বিভিন্ন কারণে বন্ধ থাকে, বিভিন্ন কারণে, যান্ত্রিক গোলযোগ বা দুর্ঘটনা কবলিত। কেন ঢাকা শহরে 2-1টা কোম্পানি ব্যতীত, যেমন গ্রিন ঢাকা, ঢাকার চাকা, এই এরকম 2-4টা কোম্পানি ছাড়া সব গাড়িগুলোই কিন্তু আসলে লক্ষ্যচক্কর। এই লক্ষ্যচক্কর গুলোকে আপনার রং তুলি দিয়ে আর্ট করে কিছুদিন চালাচ্ছে। এই আপনার অবস্থা। যখনই কোম্পানিতে তো ভালো গাড়িগুলো আসবে এবং সেখানে যদি কোনো স্বেচ্ছাচারিতা না হয়, যদি কোনো ক্রাইম না হয়, তাইলে কিন্তু এটা, এই উদ্যোগটা কিন্তু সফল হবে, এই উদ্যোগটা। আর যদি ক্রাইম হয় তাহলে তার উদ্যোগ সফল হবে না। কারণ আনিসুল হক সাহেবের সিদ্ধান্ত ছিল যে এক এক রুটের বাস এক এক কালার হবে। এখন আমাকে তো গাড়ি কিনতে কেউ নিষেধ করছে না, আমি গাড়ি কিনে ওই কোম্পানিতে ভর্তি হব, কিন্তু কোম্পানিতে ভর্তি হইতে যদি 10 লাখ টাকা লাগে, সেই ব্যাপারটাও কিন্তু মেয়র মহোদয়কে নজরে রাখতে হবে। কেন এই যে যত পরিবহন আছে, ব্যানারের মালিক যারা, তারা কি করে গাড়ি ঢুকায়, 10 লাখ টাকা দিতে হবে। এগুলা কিন্তু রাষ্ট্র জানেও না, এগুলো আমরা জানি। রাষ্ট্র কিন্তু অনেক খবর রাখার কথা না। এখন আমি তো গাড়ি কিনে বসে আছি, আগে আমি জানতাম না যে কেন 10 লাখ টাকা দিতে হবে, আমার ব্যানারে চালাইতে 10 লাখ টাকা দিতে হবে, এই রোডে ঢুকতে হলে এত জায়গায় ডোনেশন দিতে হবে। এইসব স্বেচ্ছাচারিতা গুলো যেন না থাকে, কারণ সবকিছুই তো দিন শেষে কিন্তু এদেশের জনগণের উপর পড়ে। আর আপনার চালক যেটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে একটা গাড়িতে যেন ডবল চালক থাকে, উনি নির্দেশনাও দিয়েছিলেন। তো এখন দেখা গেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আজকে দিন 20 আগে আমি সাতক্ষীরা যাব, তো গাবতলীর থেকে 9:45 গাড়ি, সেই গাড়ি আসলো 10:30টায়, অর্থাৎ আগের দিন রাত্র 8টা বাজে সাতক্ষীরার থেকে গাড়িটা ছেড়ে আসছে। আসার পরে 10:30টায় তখন গাবতলী আসলো, এই আসার পরে গাড়িটা পরিষ্কার করানোর সুযোগ পায় না, আমার যাত্রী উঠে যাওয়া ওই ড্রাইভারই এই গাড়িটা নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলো। অর্থাৎ মানে সে কিন্তু 16 ঘন্টা ডিউটি করে চলে আসছে,
আবার সাতক্ষীরা যেতে তার লাগবে 12 ঘন্টা। তাইলে একটা লোক এই 28 ঘন্টা যদি স্টিয়ারিং এ থাকে, সে তো মানুষ থাকে না আসলে। তো মালিকদের অতিরিক্ত মুনাফা যেটা আমি দেখি টেলিভিশনে আসা, যেমন আপনার শ্যামলী পরিবারের মালিক রমেশ চন্দ্র ঘোষ, উনি বলে যে আমার চালকদেরকে আমি মসজিদে পাঠাই নামাজ পড়ার জন্য, যারা হিন্দু আছে তাদেরকে মন্দিরে নিয়ে যায় প্রার্থনা করার জন্য। আরে বাবা, আপনি কখন নেন প্রার্থনা করার জন্য? আপনার গাড়ি তো আইসা মানে ঘুরে যা, ওই চালকটা গাড়ি হেল্পার পরিষ্কার করবে, সেই সময়টাই নেই। আর সড়কের শৃঙ্খলা ফিরিয়ে হইলে প্রশিক্ষিত চালকের কোনো বিকল্প নেই, কেন চালক প্রশিক্ষিত হইতে হবে। এখন চালক প্রশিক্ষিত কখন হবে? চালকের আতুর ঘর হলো বিআরটিএ। একটা লোক যখন একটা শিক্ষানিবিশ লাইসেন্স করে, সে মানে 3 মাস পরে পরীক্ষা দিয়ে সে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিবে। অন্তত তার 2 মাসের একটা বেসিক ট্রেনিং এর বন্দোবস্ত করতে হবে, এবং সেটা করবে কে? রাষ্ট্র। তাকে টিএডিএ দিতে হবে। কেন? রাষ্ট্রের তো দায়িত্ব আছে মানুষকে প্রশিক্ষিত করার। একটা লোক সরকারি চাকরিতে প্রবেশ করলে তাকে একটা বেসিক ট্রেনিং করানো হয়। একজন যখন মানে 52 জন 55 জন যাত্রীর জীবন একটা শ্রমিকের উপর, তো সরকার তো দেশের স্বার্থে, মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এদেরকে প্রশিক্ষণ করাতে পারে। যে তুমি যখন লার্নার করবে 2 মাস তোমাকে প্রশিক্ষণ নিতে হবে, এবং সেই প্রশিক্ষণ সার্টিফিকেটটা আপনার পরীক্ষা দেওয়ার সময় প্রদর্শন করতে হবে যে আমি প্রশিক্ষণ নিয়ে আসছি। তাইলে কিন্তু শ্রমিক প্রশিক্ষিত হবে। নতুবা কেউ মানে গাড়ি চালাইতে চালাইতে প্রশিক্ষিত হয়, কেমন প্রশিক্ষিত হয়? আপনারা তো দেখেন রাস্তার মধ্যে ওভারটেকিং এর অবস্থা। যেমন হাসপাতালের সামনে অন বাজারও নিষেধ। আমি দেখি মানে কিছুদিন আগে এক মানে গ্রামে গেলাম, আমি হাসপাতালের পাশের বাড়িতে আমি অবস্থান করতেছিলাম। মানে সারা দিন রাত্র হাসপাতালের সামনে আসলে যেন ড্রাইভারদের আপনার হর্ন বাজানোর একটা প্রতিযোগিতা চলে আসে। এখন এই চালকের তো অনেক কিছুর অভাব, সে তো অনেক কিছু বুঝে না। আমাদের সংগঠন আমরা বিভিন্ন ভাবে প্রতি মাসে 50 জন 100 জন লোককে 3 দিনের করে আমরা একটা ট্রেনিং করাই। কেন? আমাদের কোনো স্পন্সর নাই, আমাদের কোনো ফাইন্যান্সার নাই। আমরা আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ, আমি চাঁদা দিই সংগঠনের মাসে 3000 টাকা। আমি সভাপতি হিসাবে আমার সংগঠনকে আমি চাঁদা দিই। এরকম আমাদের সেন্ট্রাল কমিটির মানে নেতাদের চাঁদা দিয়ে অফিস ভাড়া দিই, সংগঠনের কর্মসূচি করি। তো যারা এই সেক্টর থেকে কোটি কোটি টাকা মানে হাতিয়ে নেয়, যেমন আমরা কিন্তু 30 টাকার হিসাব করেছি। আপনারা তো জানেন একটা টার্মিনাল থেকে 1200 টাকা নিত একটা গাড়িতে, আমরা কিন্তু হিসাবটা করেছি 30 টাকার। এতে 36,000 কোটি টাকা আসে, মানে 15 বছরে 30 টাকা করে, 30 টাকা করে, কিন্তু নিয়েছে 1200 টাকা। এটা তো দেখতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, এই পরিবহন সেক্টরে যারা চাঁদাবাজি করে রাতারাতি ধন সম্পদের পাহাড় গলেছে, তাদের এবং তাদের পরিবার পরিজনের সম্পত্তির হিসাব যেন নেওয়া হয়। আমি সহ যত পরিবহন শ্রমিক নেতা আছে, কেন হিসাব দিতে তো অসুবিধা নেই। আমার জানা মতো আপনি আবার কি হিসাব দেবেন? আপনার তো একটা গাড়িই নেই, গাড়ি কিনতে পারলেন না একটা। আমার হিসাবে তো নিতে হবে। আমার বোনের নামে যদি করে থাকি, আমার ছেলের নামে যদি করে থাকি, সেটা তো গভর্নমেন্টকে দেখতে হবে। আমি এখানে এসে সুন্দর সুন্দর কথা বলবো, আর আমিও তো দুর্বৃত্ত হইতে পারি। সেটা সার্টিফিকেট, আমি যদি ভালো লোক হই গভর্নমেন্ট আমাকে সার্টিফিকেট দিতে হবে যে এই নেতা ভালো, আর যে খারাপ তাকে গভর্নমেন্ট পানিশমেন্ট দেখ। এটি আমাদের কাম্য। কেননা এই সড়ক পরিবহন আইনটা, এর মধ্যে অনেক ভালো দিক আছে, কিন্তু পরিবহন শ্রমিকদেরকে কেউ ভালো দিকগুলো তুলে ধরে না। পরিবহন শ্রমিকদের কাছে যারা এই আইনটা পাশ করেছে, কমিটিতে যারা ছিল, তারাই চালকদেরকে আইনটা পাশ করার আগে, এই আইনটা যখন আইন মন্ত্রণালয়ে ব্যাটিং এ যায়, তারা কোনো কথা বলে নাই। এই আইনটা যখন সংসদীয় কমিটিতে যায়, তারা কোনো কথা বলে নাই। সংসদে যেদিন পাশ হয়েছে সেদিন তারা ওয়াক আউট করে নাই। এরপর তারা শ্রমিককে লেলিয়ে দিল দেশের বিরুদ্ধে, যে তোমার গলায় ফাঁসির দড়ি, তুমি কি গাড়ি চালাবে? এখন 302 দ্বারা আমি যদি কাউকে হত্যা করি, আমার বিরুদ্ধে 302 দ্বারা মামলা হবে। একটা লোক দাঁড়িয়ে আছে, আমি বললাম হর্ন টিপলাম, সে হয়তো বধির, কানে শোনে না, তার মানে গায়ের উপরে আমি গাড়ি তুলে। হানিফ ভাই, অধ্যাপক ডক্টর মীর তারেক আলী আরেকটি মন্তব্য এখানে করেছেন, শহরের কেন্দ্রস্থলে গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ করতে হবে জনগণের জন্য, বিশেষ করে
শহরে পায়ে হেঁটে চলাচলের জন্য ফুটপাতগুলো হকার মুক্ত করা দরকার। এ বিষয়ে আপনি 1 মিনিট একটু দেখেন, সংক্ষিপ্তভাবে কিছু বলেন। ফুটপাত হকার মুক্ত করা দরকার, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা শহরের রাস্তার পরিমাণ হলো 25 ভাগ বিশ্বের যত শহর আছে। আমাদের ঢাকা শহরের রাস্তার পরিমাণ হলো শহরের আয়তন অনুযায়ী মাত্র 9 ভাগ। এখন আপনি পার্কিংটা করবেন কোথায়? পার্কিং এর কিন্তু জায়গা নেই, কিন্তু গভর্নমেন্ট আমাকে পার্কিং এর স্থান দিতে পারছে না, আমাকে নো পার্কিং মামলা দিচ্ছে। এখন না, কিন্তু কিন্তু এখানে একটি কথা আছে যে সরকার পক্ষ দায় এড়াতে পারে না। ইমারত নির্মাণ বিধিমালায় বলা হয়েছে যে শহরে কোনো বহুতল ভবন করতে গেলে বেসমেন্ট বা নিচতলা গাড়ি পার্কিং এর জন্য রাখতে হবে। কিন্তু আপনি দেখেন ঢাকা শহরে কত পার্সেন্ট বহুতল ভবনের নিচতলায় বা বেসমেন্টে গাড়ি রাখার ব্যবস্থা আছে? 20% পাবেন না, আপনি 20% পাবেন না। তবে যেমন এখন মতিঝিলে বহুতলা পার্কিং হয়েছে, তেজগাঁওতে একটা আছে, এরকম বহুতল ভবনগুলো যদি পার্কিং এর জন্য আপনার করে তাইলে কিন্তু কিছুটা হইলে চাহিদা মিটাতে পারবে। আর আপনি দেখেন রাস্তার পাশে পার্কিং করে আছে, মানে রাস্তার 50% দখল করে আছে বিভিন্ন প্রাইভেট কার পার্কিং করে। আপনি জান না কাকরাইল এসে পরিবহনের সামনে, এসে পরিবহন দিন রাত্র তাদের গাড়ি সেখানে আছে। এসে পরিবহনের গাড়ি কি এখানে থাকার কথা ছিল রাস্তার উপরে? আমার গাড়ি যদি সেখানে রাখি আমাকে 2000 টাকার মামলা দেয়, এসে পরিবহনকে মামলা দেয় না কেন? এগুলোও কিন্তু রাষ্ট্রকে দেখতে হবে আপনার। এখন হকার তো একদিনে সৃষ্টি হয় নাই, হকার অনেক দিনে সৃষ্টি হয়েছে। হকারদের জন্য যেটা মুক্ত বাজার, মানে রাজধানীর বিভিন্ন স্পট গুলাতে সেগুলা করতে হবে, মার্কেটে তাদেরকে মানে পুনর্বাসিত করা, এগুলারও কিন্তু সরকারকে উদ্যোগ নিতে হবে। আপনি যখন হঠাৎ করে কাউকে উঠে দিতে যাবেন তখনই কিন্তু বিশৃঙ্খলা বাড়বে। কারণ এই আপনাদের বিশৃঙ্খলা সেটা কিন্তু একদিনে হয়নি। আজকে দেখেন, ধন্যবাদ ধন্যবাদ। আমি আরেকটু 1 মিনিট, আমি পরিবহন শ্রমিকদেরকে আহ্বান জানাবো এবং যাত্রী সাধারণকে আহ্বান জানাবো, আপনারা মাস্ক পরেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, নিজের সুরক্ষা আপনার নিজেকেই করতে হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে সুযোগ দেওয়ার জন্য পিটিভি নিউজ বিডি.com কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি শ্রমিকের। আমি এবার জনাব আমিনুর রসুল বাবুলের কাছে আসছি। উনি ওনার বক্তব্যের পরেই আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানবো। রসুল ভাই, সড়ক দুর্ঘটনা কিন্তু গত 1 বছরে মোটেও কমেনি। আমরা যদি বিশ্লেষণ করি তাতে দেখা যায় দুর্ঘটনার কিছু ধরন পরিবর্তন হয়ে ছোট ভেহিকেল গুলো, বিশেষ করে 3 চাকা বিশিষ্ট যানবাহন, মোটরসাইকেল, এই জাতীয় যন্ত্রচালিত যানবাহনগুলো, সড়ক যানগুলো দুর্ঘটনা পতিত হচ্ছে এবং প্রতিদিনই 15, 20, 25 জন মারা যাচ্ছেন। এই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আপনার সংক্ষিপ্ত কোনো পরামর্শ আছে কিনা জনাব আমিনুর রসুল বাবু? আমি এটার আগে মীর তারেক আলী সাহেবের একটা বক্তব্য আছে, সেখানে যে নিয়ন্ত্রণের জন্য উনি ফুটপাতে হকার মুক্তর কথা বলেছেন। আমি এই ওনার আগের দুটো পয়েন্টের সাথে একমত, কিন্তু তৃতীয় বিষয়টার সাথে আমি দ্বিমত পোষণ করি। আপনারা জানেন যে ভারতে একটি হকার পলিসি হয়েছে এবং সেটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গকে দিয়ে, পরবর্তী পর্যায়ে পুরো ভারত জুড়েই কিন্তু এই যে হকার পলিসিতে হকারদেরকে একটি ছাতার আওতাধীন দিয়ে এখানে হকারদেরকে পুনর্বাসন করা হয়েছে। এবং এই হকার এই পুনর্বাসনের প্রকল্প এখন একটি কার্যক্রমে রূপান্তরিত হয়েছে এবং এই কার্যক্রম পৃথিবীর এখন বিভিন্ন দেশেই এখন প্রতিষ্ঠিত। আপনি হংকং যান, চায়না যান, থাইল্যান্ড যান, এইভাবে আপনি যদি ব্রাজিল এবং ইতালিতে যান, আপনি দেখবেন যে এইভাবেই পরিচালিত হচ্ছে। আমরা বাংলাদেশে বলেছি যে আমাদের হকার অ্যাসোসিয়েশন যারা আছে তারা যেন এই হকার পলিসি, আমরা বিভিন্ন সময়, আমি নিজে ভারত থেকে হকার পলিসি আইনে অনেক সমিতিকে দিয়েছিলাম। এখানে আসলে সরকার এবং হকারদের সাথে যারা যারা সম্পৃক্ত তাদের এটা যদি করতে পারে, বাংলাদেশে কিন্তু হকার ফুটপাত দখল করেছে, এটার জন্য যানজটের কোনো সম্ভাবনা নাই। আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। এটা হলো একটা বিষয়। আর কেউ আপনি যেটা বলেছেন যে প্রতিনিয়ত দুর্ঘটনাগুলি ঘটছে, আপনি দেখবেন ঢাকা শহর, ঢাকার বাইরে এখন কিন্তু 3 হুইলার থেকে শুরু করে টেম্পো এবং এইগুলিতে দুর্ঘটনার প্রবণতা বেড়ে গেছে। দুটো কারণে এটা বেড়েছে। একটা কারণ হলো যারা চালান এরা ড্রাইভার,
এটা কোনো ড্রাইভার প্রশিক্ষিত না, এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। আর কারো যদি থেকে থাকে, আমি কয়েকটা পয়েন্ট অবতারণা করতে চাই। সেটা হলো যে আমাদের এখন সবচেয়ে বড় ত্রুটি, এবং ত্রুটি না, এটা বলবো যে কি দুর্নীতি, সেটা হলো লাইসেন্স প্রদানেতে যে জালিয়াতি। এটা একটা প্রতিরোধ করতে হবে। আমাদের লাইসেন্স অথরিটি যারা আছে এখানে প্রচুর জালিয়াতি হয়। আপনি যান, আপনি লাইসেন্স পেতে আপনার পায়ের ঘাম মেশে যাবে, আপনি লাইসেন্স পাবেন না। কিন্তু দেখবেন যে আপনি অন্য প্রস্তুতি দিতে চলে যান, আপনি 3 মাসের মধ্যে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। এখানকার ইতিমধ্যে দুর্নীতি দমন ব্যুরো থেকে প্রচুর ইনভেস্টিগেশন সে দেখা গেছে যারা হাজার কোটি টাকার মালিকও কেউ হয়ে গেছে। এটা একটা বিষয় আছে। আর একটা লাইসেন্স প্রদানের আগে চালকের দক্ষতা যোগ্যতা, এটা কিন্তু আইনে বলা আছে, এটাকে পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে। এটা যদি না দেখে তাহলে কিন্তু আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো ফিটনেসবিহীন গাড়ি, ফিটনেস থাকতে হবে, এবং এটা না মানার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর এটা কঠোর প্রয়োজন। এবং হানিফ ভাই যে কথাটা বলেছে যে ড্রাইভারের যদি নিয়োগপত্র না থাকে তাহলে ওই গাড়ি সিজ করা উচিত। এটা যদি এই কঠোর আইনটা যদি করতে পারে তাহলে দেখবেন ঢাকা শহর সারা বাংলাদেশে 80% দুর্ঘটনা কমে যাবে, 80% কমে যাবে। এবং মালিকরা বাধ্য হবে এই নিয়োগপত্র দিয়ে চালকরা শক্তিশালী চালক বানাতে, তাকে দক্ষ করে নিতে। এটা একটা বিষয়। এখন আসেন যে কথাটা বলেছেন 3 হুইলার থেকে যে গাড়িগুলি, এই গাড়িগুলির ব্যাপারে আমাদের একটা কঠোর অবস্থানে চলে যেতে হবে। যারা পরিচালিত করেন তাদের দক্ষতা নিয়ে বিবেচনা করতে হবে, তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং অ্যাডোলেসেন্ট যে শিশুরা এই গাড়িগুলি চালায় এখান থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে। কারণ বাংলাদেশের মতো জীবন জীবিকার কারণে আপনি দেখবেন 3 হুইলার যে সমস্ত গাড়িগুলি চালায় এবং টেম্পোগুলি চালায়, তার অ্যাসিস্ট্যান্টের 90% হলো শিশু যারা অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকে। এবং যখনই একটু অ্যাডোলেসেন্ট হয় সেই গাড়ি চালানো শুরু করে। টেম্পু, অটো টেম্পুর চালকদেরও তো একটি বড় অংশ মাইনর বলে মনে হয়। হ্যাঁ, একদম বড়। এই বিষয়গুলিকে আমাদেরকে যদি কঠোরভাবে হস্তক্ষেপ না করা হয়, আমরা আমার মনে হয় যে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আমাদেরকে এই জায়গাটা দেখতে হবে। এই দেখার আগে হানিফ ভাই একটা কথা বলছেন, রসুল ভাই, আরেকটি বিষয় আছে। আমাদের দেশে বিপুল সংখ্যক মোটরসাইকেলের কিন্তু চালকের লাইসেন্স নাই। বিআরটি এর হিসেব অনুযায়ী যে পরিমাণ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বা রেজিস্ট্রেশন তারা পেয়েছে, চালকের ড্রাইভিং লাইসেন্সধারী চালকের সংখ্যা সে তুলনায় অনেক কম। আপনি ঢাকা শহর, চট্টগ্রাম শহর ছাড়া আপনি যে কোনো শহরে কিংবা উপশহরে কিংবা গ্রামে গিয়ে দেখবেন 80% লোকের ড্রাইভিং লাইসেন্স নাই। 80% লোকের ড্রাইভিং লাইসেন্স নাই। আমি সম্প্রতি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমাকে মোটরসাইকেলে উঠার আগে আমি জিজ্ঞেস করছি আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? সে বলল আমাদের লাগে না। আমি সে গাড়িতে উঠিনি, কারণ এরা একজন লাইসেন্সবিহীন লোকের গাড়িতে আমার উঠা ঠিক হবে না বলে আমি গন্তব্যস্থলে হেঁটেই যেতে হয়েছে আমাকে। এছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ আমি নিজেই যদি আইন ভঙ্গ করি তাহলে আরেকজনকে প্রশ্রয় দেব। আমি সেটা নিয়ে মেনে চলি। এবং ঢাকা শহরে যে প্রাইভেট যান যেগুলি লেখা থাকে, এই 3 হুইলার গাড়িতে আমি কখনো উঠি না। আমি মনে করি আমি একটা অন্যায় কাজ করি। আমি চেষ্টা করি সবসময় যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, সত্যিকার অর্থে রোড পারমিশন আছে, এরকম গাড়িতে উঠার। যেমন আজকেও আমি উত্তরা থেকে আসার সময় আমি যে সিএনজিতে উঠেছি, সেই সিএনজিটা ড্রাইভারকে জিজ্ঞেস করতে আপনার লাইসেন্স আছে কিনা? জি আছে স্যার। আমি দেখান। উনি দেখালেন, আমি দেখলাম ওনার আছে। উনি রিনিউয়াল করেছেন 2000 সালে, 20 সালে, সেই বছরে রিনিউয়াল করেছেন। তারপরে বলছে আপনার গাড়ির কাগজপত্র ঠিক আছে, সে দেখানোর পর আমি উঠেছি। এইটা প্রত্যেকটা নাগরিকের সেবা নেওয়ার আগে যাচাই করা উচিত। যদি করি তাহলে দেখবেন যে এখানেও এক ধরনের অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। কারণ জনগণ যদি সত্যিকার সেবা নেওয়ার আগে তার নিজের নিরাপত্তার জন্য এগুলি দেখতে পারে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। এখানে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণেরও একটা দায়িত্ববোধ আছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ববোধ আছে, পরিবহন মালিকের একটা দায়িত্ববোধ আছে, সর্বোপরি রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। জি, ধন্যবাদ জনাব আমিনুর রসুল বাবুল। ধন্যবাদ মোহাম্মদ হানিফ খোকন, দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থেকে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যপত্র দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ptvnewsbd.com সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক নিয়মিত সংলাপের। আজকে আমাদের বিষয়বস্তু ছিল জনবান্ধব সড়ক আর কত দূর। তো আমরা প্রত্যেকেই চাই আমাদের সড়ক জনবান্ধব হোক, দুর্ঘটনা ঝুঁকিমুক্ত হোক। আমরা সড়কে
যেমন প্রাণহানি চাই না, তেমনি সড়ক পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষ অর্থাৎ পরিবহন শ্রমিক এবং কর্মচারী তাদের জীবনমানের নিশ্চয়তার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো যথাযথভাবে মালিকপক্ষ বাস্তবায়ন করবে এবং সেগুলো কঠোরভাবে মনিটরিং করবে বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনা বিরোধী একটি গণজাগরণ সৃষ্টি করতে হবে যাতে করে অকালে আর সড়কে প্রাণ না ঝরে। আমরা সবাই চাই দুর্ঘটনার ঝুঁকিমুক্ত একটি জনবান্ধব সড়ক। আমরা সড়কে আর কখনোই মৃত্যু মিছিল দেখতে চাই না। সুপ্রিয় দর্শক, আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ঠিক একই সময়। শুভরাত্রি, ভালো থাকুন। শুভরাত্রি। ও দাদা।